রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর সকাল 9টার বিরোধীহীন সংবাদে। সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার মহামারীর মধ্যেই ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। আবহাওয়া অফিস বলছে আগামীকাল ভোর থেকে বিকেলের মধ্যে এটি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 90 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 225 কিলোমিটার, কখনো কখনো তা 245 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে খাদ্য ও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রতি জেলাতে পাঠানো হচ্ছে পর্যাপ্ত শুকনো খাবারও। আইলা কিংবা সিডরের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি দেশের উপকূলীয় অঞ্চল। প্রতি বছর ঝড়ে ভাসিয়ে নেয় বেড়িবাঁধ, এরপরও বরাদ্দ আসে, কাজও হয়, কিন্তু উপকূলবাসীর জানমাল রক্ষায় সেই বেড়িবাঁধ কোনো কাজে আসে না। ঘূর্ণিঝড় আমফান আসার পর খবরে তাই তাদের জন্য নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এসব ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। খুলনার বটিয়াঘাটা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শামসুজ্জামান শাহিন। প্রতি বছর এই ঘূর্ণিঝড় আসে আর উপকূলের যে বেড়িবাঁধগুলো এগুলো নড়বড়ে থেকে আরো নড়বড়ে হয়ে যায়, ভেঙে যায়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এখানকার একেবারে তৃণমূলের খেটে খাওয়া কৃষক, যারা একটা ক্ষতি কাটিয়ে ওঠে আর একটা ক্ষতির মুখে পড়ে। অর্থাৎ এদের অর্থনীতির মেরুদণ্ড কখনোই শক্ত হয় না। এর একটি মাত্র কারণ উপকূলের বেড়িবাঁধগুলো নড়বড়ে, এটি মজবুত করা সম্ভব হচ্ছে না। আছে এই বেড়িবাঁধ নিয়ে নানা অভিযোগ। এখানে দেখছেন যে এই দীর্ঘ যে ভাঙন এরিয়া, এই দীর্ঘ ভাঙন এরিয়া, এখানে কাজও যে সরকার কম করছে তা না, কিন্তু আমার যে বড় সমস্যাটা এখানে মনে হয়েছে যে কাজটা সময় উপযোগী হচ্ছে না। সর্বস্ব হারানোর একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের দিন রাত্রি অতিবাহিত হচ্ছে। ঝড় বৃষ্টি এলে কোথায় যাব ছেলে মেয়ে নিয়ে, এই যে একটা আতঙ্ক সব সময়। এর ভিতরে তো দেশে করোনার এই দেখেন ভয়াবহতা, এর ভিতরে আমরা বাড়তি একটা মানসিক একটা চাপ আমাদের নিয়ে চলতে হচ্ছে। শুনতেছি যে একটা ঘূর্ণিঝড় আসতেছে, তা শুনে তোমার আত্মা কাঁপিয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, চিন্তা ঢুকে গেছে মনে। এখন সব চিন্তা যে আমরা কোথায় যাওয়া না, হয়তো বাসা বাড়ি সব গাঙে নিয়ে যাচ্ছে। হচ্ছে ভদ্রা নদী, এই নদী একসময় প্রচন্ড স্রোতশীল ছিল, যা আজও অব্যাহত আছে। এই নদীর বক্ষে চর জেগে গেছে। এই চরটা জাগার কারণে পানির স্রোত কুল দিয়ে প্রবহমান আছে, যে কারণে দেখা যাচ্ছে নদীর কুল ভেঙে যাচ্ছে, মাঝখানে দ্বীপ জেগে উঠেছে। সুপার সাইক্লোনে রূপ নিয়েছে আমফান। ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে, তারা দফায় দফায় বৈঠক করেছে। উপজেলা যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে জেলা নিয়ন্ত্রণ কক্ষ। পাশাপাশি 9টি উপজেলায় যে 339টি আশ্রয় কেন্দ্র আছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এখানকার প্রাথমিক এবং মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়। ঝুঁকিপূর্ণ মানুষগুলো আছে তাদেরকে এই কেন্দ্রে নিয়ে আসা হবে, সেই জন্য সব ধরনের ব্যবস্থা তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে, সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। উপকূলীয় জেলাগুলিতে এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় চলছে নানা প্রস্তুতি। প্রস্তুত করা হচ্ছে সাইক্লোন শেল্টার সেন্টার। জেলেদের সাগরে না যেতে মাইকিং শুরু হয়েছে। শুকনো খাবার ও সহায়তা সামগ্রী মজুত করেছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আবহাওয়াবিদরা বলছেন এই ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী। তো এই শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবেলায় কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে প্রশাসন কতটুকু প্রস্তুতি নিয়েছে? ধন্যবাদ তুলি, আপনি ঠিকই বলেছেন যে এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হতে যাচ্ছে। আপনি জানেন যে খুলনার উপকূলের যে কয়েকটি জেলা আছে, এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এখানে বসবাস করছে। বিশেষ করে
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার যে উপকূল আছে, এই উপকূলের মানুষগুলো এক প্রকার যুদ্ধ করেই এখানে বেঁচে টিকে আছে। তারা এই ধরনের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হলে তাদের মধ্যে একটা শঙ্কা জাগে। আপনি জানেন যে সিডর এবং আইলায় এই দক্ষিণ অঞ্চলে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক যারা আছেন, তৃণমূল কৃষক, তারা কিন্তু মানে হতদরিদ্রতার মধ্যে তারা পড়ে আছেন। তাদের অর্থনৈতিক ভিত এখনো ওইভাবে মজবুত হয়নি। তো আরেকটি বিষয় হলো যে খুলনার জেলা প্রশাসন, বাগেরহাট জেলা প্রশাসন এবং সাতক্ষীরা জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দফায় দফায় তারা বৈঠক করেছে। খুলনায় 361টি, বাগেরহাটে 334টি এবং সাতক্ষীরায় 447টি আশ্রয় কেন্দ্র আনা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো সাধারণ মানুষকে বসবাস উপযোগী করে তোলা হয়েছে। ইতিমধ্যে মাইকিং হয়েছে, গতকালকে থেকে মাইকিং শুরু হয়েছে। আজকে সকাল থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে, বিশেষ করে উপকূলীয় যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে, একেবারে সুন্দরবন ঘেঁষা বা সাগর ঘেঁষা যে এলাকাগুলো আছে, লোকালয় আছে, সেই লোকালয় থেকে লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন যে সব ধরনের যে পরিস্থিতিগুলো আছে সেই প্রস্তুতি তারা নিয়েছে। ইতিমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ খুলে সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ছিল আমার খুলনায় আফান নিয়ে যে প্রস্তুতি, সে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি যশোরের সহকর্মী রিপনের কাছে। রিপন। যশোরের খবর যদি বলি, যশোরের খুব বেশি প্রস্তুতি নাই। আমি যশোর জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে যেহেতু ঘূর্ণিঝড়টি খুলনা ওই দিকে, বিশেষ করে সাতক্ষীরা দিকে হানা দিতে পারে, সেক্ষেত্রে যশোরে কিছুটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে কাঁচা যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িগুলোর প্রভাব পড়তে পারে। এছাড়া যদি আর বড় ধান রয়েছে মাঠে, খুব বেশি নাই, কৃষি বিভাগ বলছেন যে মাত্র 5 থেকে 10% ধান মাঠে রয়েছে। সেই ধানগুলো কাটার তাগিদ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তারা বলছেন কৃষকদের যে যত দ্রুত সম্ভব সেই ধানগুলো ঘরে তোলার জন্য। তা জেলা প্রশাসন আরেকটি কথা বলেছেন যে কাঁচা ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িতে যদি মানুষজন থাকে, যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। সেই নির্বাহী কর্মকর্তাদের বলেছেন যে সেই ঘরবাড়িগুলোতে যেন মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং পরবর্তী ঘূর্ণিঝড় পরবর্তী দিয়ে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ক্ষয়ক্ষতি হলে সেখানে তারা সেই পদক্ষেপ নেবেন। তো খুব বেশি যে পদক্ষেপ নিয়েছেন এমনটি বলা যাবে না, যে কোনো মিটিং, তার সমাবেশ, মাইকিং এমনটি কিন্তু আমরা শুনিনি। তিনি বলেছেন যে আমরা মৌখিকভাবে কেন্দ্রের সাথে, ঢাকার সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনা মতো কাজ করছি, এবং যে ইউনিয়নগুলো রয়েছে, গ্রাম অঞ্চলে কাঁচা ঘরবাড়ি রয়েছে, সেগুলো প্রভাব পড়তে পারে। তবে কৃষি বিভাগ একটি শঙ্কা প্রকাশ করছেন যে এখন বর্তমান যে মৌসুম চলছে, লিচু এবং আমের একটি মৌসুম, এই যদি ঘূর্ণিঝড়টি ব্যাপক আকারে হানা দেয় তাহলে আম এবং লিচুর কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তো সব মিলিয়ে যশোর অঞ্চলে খুব বেশি প্রস্তুতি নেই এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক, তবে তারা কেন্দ্রীয় নির্দেশনা মানছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, মুমু, সেখানকার খবর জানতে আমরা মুমুর কাছে যাচ্ছি। ধন্যবাদ রিপন। আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমন ব্যতিক্রম নয় চট্টগ্রামের অবস্থাও। ঘূর্ণিঝড় আম্ফানকে ঘিরে কিন্তু জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে বন্দর কর্তৃপক্ষ কিন্তু রেড 3 জারি করেছে এবং জেটিগুলো খালাস করতে বলা হয়েছে, এবং আপাতত বন্ধ রয়েছে পণ্য ওঠানামা, সব কন্টেনারগুলো বন্ধ রয়েছে। তবে সিগন্যাল পরবর্তী সময়ে হয়তো তাদের নির্দেশনা পরিবর্তন করতে পারে, হয়তো রেড 2 তারা জারি করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং
এখন পর্যন্ত বাতাস কিন্তু এই বন্দর এলাকায় কিন্তু ভারী হয়ে আসছে, অনেক বাতাসের তীব্রতা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবেলার জন্য সাইক্লোন শেল্টার সেন্টারগুলো সহ প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও, এবং জেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও তাদের ছুটি বাতিল করে তাদেরকে কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং এলাকায় এলাকায় মাইকিং অব্যাহত রাখা হয়েছে। একই সাথে সমুদ্রের আশপাশে যে বসতিগুলো রয়েছে তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলাতে ব্যাপক প্রস্তুতি বলতে গেলে গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। একই সাথে বিভিন্ন প্রশাসনও কিন্তু সজাগ রয়েছেন। ঘূর্ণিঝড়ের পরবর্তী সিগন্যাল দেখার পর হয়তো আরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে পারে। এখনও পর্যন্ত 6 নাম্বার সিগন্যাল চলতেছে, তো যার কারণে কিছুটা প্রস্তুত রয়েছে। সেই সাথে বিভিন্ন জায়গায় যে জেলেগুলো ছিল সমুদ্রে মাছ ধরা অবস্থায়, তাদেরকেও কিন্তু ঘাটে ফিরে আসতে বলা হয়েছে, এবং নিরাপদ স্থানে চলে যাওয়া হয়েছে। নাবিকরাও কিন্তু নিরাপদ স্থানে চলে এসেছে। মোটামুটি প্রস্তুতি ভালো এখনো পর্যন্ত। তো আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাহাত। আমরা চলে যাচ্ছি সেখানে, জানবো সেখানকার পরিস্থিতির কথা। ধন্যবাদ মোমো আপনাকে। আসলে আবহাওয়ার গতি প্রকৃতি প্রায় একই রকম বরিশালে। আমরা সবশেষ যে খোঁজ খবর নিয়ে জেনেছি যে ঘূর্ণিঝড় আমফানের সবশেষ অবস্থান মংলা সমুদ্র বন্দর থেকে আজ সকালে সবশেষ আবহাওয়ার ফোরকাস্ট বা বুলেটিন সে অনুযায়ী মংলা সমুদ্র বন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা থেকে 775 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আপনি জানেন যে মংলা এবং পায়রা বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত চলছে। এবং আপনি জানেন যে আমফান কিন্তু সুপার সাইক্লোনের রূপ নিয়েছে, এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের 90 কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 225 কিলোমিটার থেকে সর্বোচ্চ 245 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং এই আমফানের প্রভাবে উপকূলীয় দ্বীপ এবং চরসমূহে স্বাভাবিকের চেয়ে জোয়ারের সময় 4 থেকে 5 ফিট উঁচু প্লাবন হতে পারে, এবং এটি যখন বাংলাদেশ অতিক্রম করবে তখন উপকূল অতিক্রম করার সময় এর গতিবেগ 140 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে, এবং তখন ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আমরা একটু কথা বলবো এখানকার যারা জনগণ রয়েছে তারা কি বলছেন। আপনি নিশ্চয়ই জেনেছেন যে ঘূর্ণিঝড় আমফান আসছে, এটি নিয়ে আপনাদের ভাবনা কি? আমাদের ভাবনা যে আমরা সিঙ্গেল পেয়েছি, আমরা যে বোট আমাদের স্পিড বোট গন্তব্যস্থানে সরাই নিতে আসি, এবং আমাদের যে 2-1টা বোট চলতো তাও বন্ধ করে দিচ্ছি। এতে কি কোনো ক্ষয়ক্ষতি হতে পারে আপনারা কি মনে করছেন? জি, অবশ্যই ক্ষয়ক্ষতি হতে পারে, যে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি দেখছেন যে জনগণ কিন্তু ঘূর্ণিঝড় আমফান সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছে, এবং এটিও জানা যায় যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তৃণমূল পর্যায় পর্যন্ত, বিভাগীয় পর্যায় থেকে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় শুরুর আগে তারা যাতে তাদের যে মূল্যবান সম্পদ সেটি নিয়ে তারা সাইক্লোন শেল্টারে যায়, এবং সেখানে গিয়ে তারা যাতে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে কিন্তু তাদের জনগণকে সতর্ক এবং সচেতন করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশালের যিনি উপপরিচালক রয়েছেন তিনি বলছেন যে পুরো বিভাগে তাদের প্রায় 55,000 স্বেচ্ছাসেবক তারা মাইকিং করছে, এবং তাদের যে ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো রয়েছে সেখানে 2টি করে পতাকা উত্তোলন করা হয়েছে, অর্থাৎ বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং অন্যান্য সরকারের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ সেবাদানকারী সংস্থাসমূহ রয়েছে, তাদেরকে তা প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে দুর্যোগ পরবর্তী সময়ে তারা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করতে পারে বা সংস্কার বা পুনর্বাসন কার্যক্রম শুরু করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি সবশেষ একটি তথ্য যে বরিশাল জেলায় কিন্তু আপনি জানেন যে বোরো ধান কিন্তু সবশেষে উঠছে। এই সময়ে ঘূর্ণিঝড় শুরুর আগে গত 3 দিন ধরে
পিরোজপুরে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে বোরো ধান ঘর তুলতে যাতে ঝড়ে ধান ক্ষতিগ্রস্ত না হয় বা নষ্ট না হয়। এবং আপনি জানলে খুশি হবেন যে গতকালকে বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলার হিজলায় একটি হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত গতিতে ধান কাটার উদ্বোধন করেছেন সেখানকার সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এই ছিল বরিশাল থেকে। আমরা এখন চলে যাচ্ছি পিরোজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ইমন চৌধুরী, তার কাছে সেখানকার খবর জানবো। ধন্যবাদ রাহাত আপনাকে। আসলে আপনি যেমনটি জানিয়েছিলেন যে উপকূলের দিকে দিয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান, তো বিষয়টা হচ্ছে পিরোজপুরের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক, কোনো ধরনের আবহাওয়ার অবনতি হয়নি। তবে আমরা জেলা প্রশাসনের কাছ থেকে যেটি জেনেছি যে এখন পর্যন্ত সকল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল প্রস্তুতি তারা নিয়েছেন। আমি আর একটু যদি জানিয়ে রাখি যে পিরোজপুরে আপনার ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রায় 231টি সাইক্লোন শেল্টার রেডি রাখা প্রস্তুত করা হয়েছে এবং এখানে প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ ধারণ ক্ষমতা রয়েছে। এবং তাছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরো জানিয়েছেন যে আপনার ঘূর্ণিঝড় মোকাবেলায় এবং ঘূর্ণিঝড় শেষে যে প্রস্তুতি সেটি হচ্ছে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীকারীদের প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা উদ্ধার অভিযান চালাতে পারে এবং যে কোনো কাজে তারা এগিয়ে আসতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের পিরোজপুর জেলা একটি কৃষিভিত্তিক জেলা। এই জেলায় আপনার ধান চাষ বেশি হয়। তো এই করোনা মহামারীতে আমরা যেটি দেখতে পেরেছি যে রাজনৈতিক বিভিন্ন সংগঠন স্বেচ্ছাশ্রম দিয়ে আপনার সাধারণ কৃষকের ধান কেটে দিয়েছে। তার জন্য আমাদের পিরোজপুরে ধান কাটা নিয়ে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরছি স্টুডিওতে, পরবর্তী আপডেট আবার জানাবো। দর্শক, আমাদের সুপার সাইক্লোন আম্পান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও পিরোজপুরের প্রতিনিধিরা। এবার পড়ে যাচ্ছি অন্য প্রসঙ্গে। এবার করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা বিচ্ছিন্ন করার উদ্যোগ বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকার চারপাশে সড়কগুলিতে বসানো হয়েছে চেকপোস্ট। বিস্তারিত জানাতে ঢাকা মাওয়া সড়কের কুচিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঢাকা ঢোকা ও বের হওয়া বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে? ফখরুল। ধন্যবাদ তুলি। আমি রয়েছি সিরাজদি খানের যে তুলিয়া পয়েন্টটি রয়েছে সেখানে। আপনাকে একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। আপনারা জানেন যে গত 17 তারিখ পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ একটি ঘোষণা দিয়েছেন যে রাজধানীতে যে কোনো ধরনের প্রবেশ কিংবা বাহির হওয়া নিষেধ, কারণ হচ্ছে করোনার সংক্রমণ ঠেকাতে। এটি আসলে সবচেয়ে ইতিবাচক একটি উদ্যোগ এবং এটি খুবই যুক্তিযুক্ত একটি বিষয়। কারণ হচ্ছে আপনি জানেন যে ঈদকে ঘিরে প্রায় 2 কোটি মানুষ যাতায়াত করে থাকে, রাজধানী থেকে গ্রামমুখী হয়, যার কারণে রাজধানীর যে মানুষগুলো রয়েছে তারা গ্রামে গেলে সংক্রমণ বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সে কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে যারা রাজধানীতে রয়েছেন তাদেরকে গ্রামে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে গতকালও একই অবস্থা দেখেছি যে অসংখ্য মানুষ, কিন্তু আপনি জানেন যে এই রাস্তার মাথায় অর্থাৎ মাওয়া যে ফেরিঘাটটি রয়েছে এখান দিয়ে আসলে দক্ষিণবঙ্গগামী মানুষ যাতায়াত করে থাকেন। মাওয়ামুখী যেসব মানুষগুলো রয়েছে তারা এদিক দিয়ে যাতায়াত করেন, যার কারণে আসলে পুলিশের এই চেকপোস্টে আমরা দেখছি যে সকাল থেকে আমরা আসার পথে বেশ কয়েকটি চেক পয়েন্টে আমাদের ব্যাগ পেতে হয়েছে। কারণ হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই গাড়িগুলো গ্রামমুখী সব গাড়িগুলো আটকে দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি মাওয়ার যেই পয়েন্টটি রয়েছে অর্থাৎ ফেরিঘাট রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ অবস্থান করছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাস্তা দিয়ে মূল সড়ক ছাড়াও মূল সড়কে পুলিশের বাধার মুখে যেতে পারছেন না। তারা যে বাই রুটগুলো রয়েছে ভেতর দিয়ে তারা মাওয়াতে পৌঁছানোর চেষ্টা করছেন, ছোট পিকআপ ভ্যানে যাওয়ার চেষ্টা করছেন। এটি আসলে সাধারণ মানুষ করোনা সতর্কতা মানার চেষ্টা করছে না। তারা যে কোনোভাবে করোনা সতর্কতা অমান্য করে তারা গ্রামমুখী হচ্ছেন, যার কারণে তারা আসলে এর কারণে আসলে যে ফেরিঘাটগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষের সমাগম সৃষ্টি হয়েছে। গতকাল আমরা দেখেছি, আজকেও আমরা দেখছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো মাওয়া যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে আমরা যাব এবং সবশেষ পরিস্থিতি আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে কুচিয়াখালী থেকে সবশেষ পরিস্থিতি। তুলি। ফখরুল, আপনাকে ধন্যবাদ।
করোনা সংক্রমণের কারণে বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না ডায়াবেটিস, কিডনি, হৃদরোগের রোগীরা। জটিল এসব রোগের জরুরি চিকিৎসা না পেয়ে ঘটছে মৃত্যুর ঘটনাও। প্রতিটি হাসপাতালে আইসোলেশন সেন্টার তৈরি বা রোগীর জন্য পৃথক পৃথক হাসপাতাল নির্ধারণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে করোনাকালীন সময়ে যেন কোনো রোগী ফেরত না যায় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলছেন তারা। রিশাদ হাসানের রিপোর্ট। দেশে মোট রোগীর অন্তত 10%ই হার্ট, ডায়াবেটিস ও কিডনির মতো জটিল সমস্যায় ভুগছেন। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে অন্যান্য রোগের মতো এসব ক্রনিক ডিজিজেও সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। শুধু তাই নয়, হাসপাতালে নন কোভিড সার্টিফিকেট দেখাতে না পারায় ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়েছে 10 দিনেরও বেশি। অতঃপর মৃত্যু। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে একজন চিকিৎসকের আত্মীয়র সাথেই। কিডনি বিশেষজ্ঞ ডাক্তার জাকির সুমন বলছেন, করোনা সংক্রমণ শুরুর আগেই সংশ্লিষ্টদের উচিত ছিল কোথায় কোন রোগীর চিকিৎসা নেবেন তা নির্ধারণ করা। এই রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য রিসোর্স আছে, শুধুমাত্র আমাদের চিন্তার অভাব, আন্তরিকতার অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। দ্রুত সময়ের মধ্যে কোন রোগী কোথায় চিকিৎসা পাবেন তা নিশ্চিতকরণের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। কিছু কিছু হাসপাতালকে আমরা জেনারেল ট্রিটমেন্ট হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি, কিছু কিছু হাসপাতাল আমরা ডায়াবেটিক হাসপাতাল হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি, আবার কিছু কিছু হাসপাতালকে আমরা শুধুমাত্র কিডনি হাসপাতাল হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক বলছেন, হাসপাতালগুলো যদি পৃথক আইসোলেশন সেন্টার তৈরি করেন তবে কোনো জটিল সমস্যার রোগীকে ফেরত যেতে হবে না। আইসোলেশন থেকে আইসোলেটেড হবে যে রোগীটার কোভিড আছে কিনা। যদি কোভিড থাকে তাহলে কোভিড হসপিটাল যেখানে আছে স্পেসিফিক হসপিটালে যাবে, আর নইলে সকল রোগীরই চিকিৎসা দেওয়া উচিত। চিকিৎসকদের নিরাপদে রেখে রোগীদের সেবা নিশ্চিতের পক্ষেই মতামত সংশ্লিষ্টদের। যেহেতু দেশে কোভিড রোগীর থেকে নন কোভিড রোগীর সংখ্যা অনেক বেশি, সে কারণেই ক্রনিক ডিজিজের মতো এমন জটিল রোগের রোগী যারা তারা যখন জরুরি সেবা নেওয়ার জন্য হাসপাতালে আসেন তখন তাদের ফিরিয়ে না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঈদ সমাগত, তাই করোনার ঝুঁকি জেনেও এক শ্রেণীর মানুষ কেনাকাটায় ব্যস্ত। বড় বড় শপিং মল বন্ধ থাকায় ক্রেতারা ভিড় করছেন ছোট শপিং মল ও ফুটপাতের দোকানে। রাজধানীর বিভিন্ন এলাকার শপিং মলগুলোতে দেখা যায় সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মানুষ সব পরিবারে ছুটছেন শপিং মলে। জনস্বাস্থ্য বিশ্লেষক ও ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধিরা সবারই করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন। প্রয়োজনে মোবাইল কোর্ট কিংবা সান্ধ্য আইন প্রয়োগ করার পরামর্শ তাদের। হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন। মিরপুর, যাত্রাবাড়ি কিংবা নিউ মার্কেট, বেশিরভাগ এলাকায় শপিং মলগুলোর চিত্র এমনই। কিছু কিছু জায়গায় মানুষের ভিড়ে পা ফেলার জায়গাটিও নেই। সবার বক্তব্য, সামনে ঈদ, তাই পরিবারের সদস্য কিংবা সন্তানদের আবদার মেটাতেই কেনাকাটা। কিন্তু এই সুযোগে অনেকে অভ্যাসগতভাবেই যাচ্ছেন ঈদ শপিংয়ে। মিরপুরের কিছু কিছু এলাকায় শপিং মলে আগত ক্রেতাদের কাছে সামাজিক দূরত্ব না মানার কারণ জানতে চাইলে অনেকটা খোড়া যুক্তি দেখিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা। এখানে যে পরিস্থিতি, সংক্রমণের ঝুঁকি মুক্ত রাখার মতো পরিবেশ নেই। বাজার তো করতেই হবে, আর হচ্ছে কি রোজা চলতেছে, ঈদও চলে আসতেছে, তো আমাদের তো মানে খাবার দাবার জন্য বাজার তো করা লাগে। মালিক পক্ষের দাবি, তারা শর্ত মেনেই শপিং মলগুলো খুলছেন। তবে ছোট ছোট বিপণী বিতানগুলোতে দেখা যায় প্রচণ্ড ভিড়। এই 2-1 দিন যাবত এটা কন্ট্রোল করতে পারছি না, ডিউ টু শর্টেজ অফ টাইম। ঈদে জামা কিনতে যে আমি আক্রান্ত হয়ে আমার পরিবার সহ সারা সমাজ ব্যবস্থা এটাকে মহামারীতে ফেলে দিলাম, তো এটা তো অনেক বড় দুঃখজনক ব্যাপার। জনস্বাস্থ্য বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশে শপিং মল খোলা রেখে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। তাই শিগগিরই প্রয়োজন মোবাইল কোর্টের ব্যবস্থা কিংবা তার চেয়েও কঠোর হওয়া। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে যারা ক্রেতা সাধারণ আসছেন মার্কেটে, তারাও ভাবে স্বাস্থ্যবিধি মানছেন না, আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু সমস্যা আছে। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোনো সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে চলব। আমি মনে করি মোবাইল কোর্ট শুধু নয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে এক্ষুনি এই বিষয়ে কঠোর তদারকির ব্যবস্থা জারি করা প্রয়োজন। করোনার সংক্রমণ ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে মনে করেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
ভয়াবহ বিপর্যয় চলছে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে। গত এপ্রিল মাসে আমদানি বিপরীতে এলসি বা ঋণপত্র খোলার পরিমাণ কমেছে আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 4 গুণ। রপ্তানিতেও নেমেছে ধস। এই অবস্থায় আগামী দিনে শিল্প উৎপাদন ও বিনিয়োগ আরও বিপর্যস্ত হবার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। ভয়াবহ এই সংকট মোকাবেলায় তাদের পরামর্শ সরকারের নীতি পরিকল্পনা ও প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার কবলে নাজুক অবস্থায় গোটা বিশ্বের অর্থনীতি। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যও গভীর সংকটে পড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এপ্রিল মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য মাত্র $160 কোটি ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা, যা গেল বছরের এপ্রিলের তুলনায় কমেছে 268%। মার্চেও যা কমেছে প্রায় একই হারে। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন আমদানি কমে যাওয়া অর্থনীতির জন্য বিপদ সংকেত, যার প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপরও। সামনের দিনগুলোতেও সামনের মাসগুলোতেও এরকম নেতিবাচক প্রবৃদ্ধির আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও থাকার একটা আশঙ্কা রয়েছে। এটা সামগ্রিকভাবে আমাদের ব্যক্তিগত বিনিয়োগের জন্য আমি মনে করি খুবই একটা নেতিবাচক বিষয়। বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে, যেমন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, মানুষের জীবনযাত্রা বহন করা অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে পড়বে, বিশেষ করে নিম্নবিত্তের লোকজন। রপ্তানিতে ধস নামায় পোশাক শিল্পের কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারির মতো যন্ত্রপাতি আমদানিতে প্রায় কোনো এলসি খোলা হয়নি করোনার এই সময়ে। এ অবস্থায় অনিশ্চয়তার পাল্লা ভারী হলেও আর্থিক সংকট কাটাতে বিশ্লেষকরা বলছেন কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ ও নীতি পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন। যে স্টিমুলাস প্যাকেজটা ঘোষণা করা হয়েছে বেশ একটা বড় পরিমাণে, এই স্টিমুলাস প্যাকেজের কার্যকরী একটা ইমপ্লিমেন্টেশন দরকার, এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন দরকার। কারণ এই স্টিমুলাস প্যাকেজের এফেক্টিভ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তি খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে পারব। অর্থনীতি আজকে বিপর্যস্ত অবস্থায় চলে এসছে। আমদানি রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে গেছে, আর রপ্তানি কমে গেলে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে একটা বিরাট প্রভাব ফেলছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অর্থ বছরের প্রথম 7 মাসে $32 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 5% কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। লকডাউনে ঘরবন্দি মানুষের নির্ভরতা বেড়েছে অনলাইন কেনাকাটায়। তবু এর পরেও সন্তুষ্ট নয় বিক্রেতারা। প্রায় 2000 কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। একদিকে পণ্য তৈরিতে বিলম্ব হওয়া, অন্যদিকে তা ভোক্তার কাছে পৌঁছে দিতে নেই প্রয়োজনীয় জনবল। সব মিলে আগামী বাজেটে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য ভর্তুকি চান তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কম্পিউটারের মনিটরে তাকিয়ে পছন্দ করা, এরপর এক ক্লিকেই কেনা। ঝামেলাবিহীন এই লেনদেনে নির্ভরতা বাড়ছে বিশ্ববাসীর। সময়ের সাথে পাল্লা দিয়ে সব বয়সী মানুষের মাঝে বাড়ছে অনলাইনে কেনাকাটার চাহিদা। করোনা ভাইরাস মহামারীতে ঘরবন্দি মানুষের কাছে রীতিমতো প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ই কমার্স। দারাজ, বাগডুম, ইভেলি, আজকের ডিল সহ বিভিন্ন ই কমার্স স্টোর এখন বাড়িয়েছে তাদের পণ্যের পরিধিও। ঘরে বসেই ক্রেতা কিনে নিচ্ছেন পছন্দের পোশাক, চাল ডাল, নিত্যপণ্য সহ নানা পণ্য। তবে ক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান পাচ্ছেন না তারা। আবার কোনো কোনো ক্ষেত্রে পণ্যের মান নিয়েও প্রশ্ন তুলছেন ক্রেতারা। আমাদের ডে টু ডে নেসেসিটি, গ্রসারি বলেন, সবকিছু আইটেমস আমরা অনলাইন থেকে নিতে পারছি। কিছু কিছু কোম্পানি যেমন আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিড়ম্বনার শিকারও হতে হচ্ছে। অনলাইনে খুব ভালো দেখাচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসগুলো, কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে যে সেটা রেপ্লিকা। এত কেনাকাটার পরও ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনের তুলনায় কম। ইকেবের হিসেবে প্রায় 80% প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্ষতির সংখ্যা করা হচ্ছে প্রায় 2000 কোটি টাকা। 90% কোম্পানি কিন্তু এই সময়গুলোতে প্রোডাক্ট ডেলিভারি করতে পারেনি, কিন্তু বিভিন্ন ফেজে ইলেকট্রনিক পণ্য, বই খাতা, রেস্টুরেন্ট ওপেন করার কারণে টেক অ্যাওয়ে এবং বিশেষ করে ঈদকে সামনে রেখে ঈদের অনলাইনে কেনাকাটার কারণে আমাদের কিছু কিছু কোম্পানি এখন কাজ শুরু করেছে। এবারের বাজেটে ই কমার্স এবং তথ্যপ্রযুক্তি খাতকে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। অনলাইন কেনাকাটার পরিসর বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরাও। তবে এক্ষেত্রে দেশে উৎপাদিত পণ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। অনেকের পণ্য, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য একত্রে বিক্রি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখনো জটিলতা আছে। এই ধরনের ব্যবসা শুরুর ক্ষেত্রে আমাদের যারা দেশি কোম্পানি আছে, দেশি যে ই কমার্স সংস্থাগুলো আছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার।
এদিকে এবছর আম, লিচু, কাঁঠাল সহ মৌসুমি ফল বিক্রিতেও ভরসা করতে হচ্ছে অনলাইন স্টোরগুলোর উপর। এজন্য এরই মধ্যে বড় কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানকে কাজে লাগাতে পদক্ষেপ নিয়েছে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় 3,300-র বেশি মানুষের। এই নিয়ে বিশ্বে মোট মৃত্যু 3,20,000-এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 48,91,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আগের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু। একদিনে মারা গেছে প্রায় 950 মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 92,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘন্টায় নতুন করে 160 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 17,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 674 জনের। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 2,91,000 মানুষ আক্রান্ত হলো। এশিয়ার অবস্থাও নাকাল। ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। এদিকে ইউরোপের দেশগুলোর জন্য মহামারী পরবর্তী পুনরুদ্ধার তহবিল গঠনে $545 বিলিয়ন প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও জার্মানি। অন্যদিকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বহু মানুষের প্রাণের বিনিময়ে চলমান মহামারীকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিয়েছে WHO। তবে মরণঘাতী এ ভাইরাসটিকে ঘিরে এত অভিযোগ, মৃত্যু আর সংক্রমণের মাঝে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 19 লাখের বেশি করোনা রোগী। করোনা ভাইরাসের তদন্তের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা পর্ষদে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের তোলা প্রস্তাবে সায় দিয়েছে 120টির বেশি দেশ। করোনা ভাইরাসের উৎপত্তি কিভাবে হয়েছে তার তদন্তের দাবি জানানো হয়েছে। গেল বছর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়ে। বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়েছে করোনা ভাইরাস। সবচেয়ে মৃত্যু ও সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। চীন এই ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে চীন সে দাবি বরাবরের মতো অস্বীকার করে আসছে। এবার যুক্তরাষ্ট্র তদন্তের প্রস্তাবে সায় দেওয়ার পাশাপাশি তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এদিকে করোনার উৎপত্তি নিয়ে বৈশ্বিক তদন্তে রাজি হয়েছে চীন। সোমবার থেকে জেনেভায় শুরু হওয়া 2 দিনব্যাপী ভার্চুয়াল বিশ্ব স্বাস্থ্য সভায় যোগ দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তদন্তের বিষয়ে মত দেন তিনি। মোবাইল ফোনের মাধ্যমে ছড়াতে পারে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এমনটা জানালেন চিকিৎসা বিশেষজ্ঞরা। করোনা মোকাবেলায় শারীরিক সতর্কতার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারেও থাকতে হবে কঠোর সতর্ক। আর এর জন্য কোনো ফোন স্পর্শ করার আগে হাত ধুয়ে মুছে নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মানুষের যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এখন অনেকটাই অপরিহার্য হয়ে পড়েছে। বৈশ্বিক করোনা দুর্যোগে অদৃশ্য ভাইরাস সংক্রমিত হচ্ছে যত্রতত্র, সংক্রমণে আক্রান্ত করছে মানুষকে। তাই মানুষের ব্যবহারের অপরিহার্য মোবাইল ফোনও বাদ যাচ্ছে না করোনা সংক্রমণের উৎস থেকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজের এক তথ্যে দুবাই পুলিশের এক গবেষণায় উঠে আসে করোনা সংক্রমণে মোবাইল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন মানুষের অসতর্কতায় অতি প্রয়োজনীয় এ বস্তু থেকেও সহজে ছড়াতে পারে করোনা ভাইরাস। মোবাইল ফোন আমাদের নিত্য ব্যবহার্য জিনিস, আমরা সবসময় ব্যবহার করি। মোবাইল কিংবা কলম, হাতের ঘড়ি, এগুলো যদি আমরা অন্য কিছু স্পর্শ করি সেক্ষেত্রে একটা সংক্রমণের ঝুঁকি থাকে। দুবাই পুলিশের চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে মোবাইলকে নিরাপদ করতে ব্যবহার করতে হবে আইসোপ্রোফাইল স্যানিটাইজার। আইইডিসিআর এর এই উপদেষ্টা বলছেন যে কোনো ফোন ব্যবহারের আগে জীবাণুনাশক দিয়ে মুছে নিতে হবে। তার আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজের হাত। যে জায়গাগুলো স্পর্শ করব সেই উপরিভাগটা, মোবাইল, টেলিফোন বা কলম কিংবা ঘড়ি, সেটা আমাদেরকে মাঝে মাঝে মুছে ফেলতে হবে। এবং সবার উপরে আমি যে হাত দিয়ে এগুলো স্পর্শ করি, হাত দুটো সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে। মোবাইলের পাশাপাশি কলম, হাতঘড়িতেও ছড়াতে পারে এই ভাইরাস। তাই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে সতর্ক থাকার বিকল্প নেই বলে জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও দেশের খবর। বাবা সাদেক হোসেন খোকার প্রতি মানুষের যে ভালোবাসা দেখাচ্ছেন সে কৃতজ্ঞতা থেকেই ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন ছেলে ইশরাক হোসেন। তিনি মনে করেন এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রধান কাজ। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত।
বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ এবং অন্যতম সফল মেয়র। সেই পথ ধরেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে পরাজিত হলেও ভোটারদের ভুলে যাননি। করোনা ভাইরাসের এমন মহামারীর শুরু থেকেই বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ইশরাক হোসেন। আমরা আমার বাবা সাদেক হোসেন খোকা, ওনার স্মৃতিতে আমরা একটা ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছি। সেই ফাউন্ডেশনের আওতায় আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, ঢাকা ফুড এইড। সেখানে আমরা নিজস্ব অর্থায়নে আমরা যতটুকু সম্ভব পাচ্ছি, যারা দুস্থ অসহায় গরিব পরিবার, যাদের এখন এই লকডাউনের ফলে যাদের এখন খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তাদেরকে খাদ্য সহায়তা দেয়, যাতে অন্তত তারা সেহরি এবং ইফতারের সময় খালি মুখে না থাকে। তরুণ এই রাজনীতিক মনে করেন মানুষের দুর্দশা লাঘবে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি ভূমিকা রাজনীতিবিদদের। 10,000 অধিক পরিবারকে আমরা সহযোগিতা দিয়ে ফেলেছি। এর বাইরেও আমাদের এখনও 2,000 আর আরও 1,500 মানে 3,500-এর মতো পাইপলাইনে আছে, যেগুলো আমরা অন্যান্য থানাগুলোতে আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করব। যতদিন এই দুর্যোগ থাকবে, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তিনি খাবার পৌঁছে দেবেন বলেও জানান ইশরাক। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আগে জানিয়েছি, করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা বিচ্ছিন্ন করা উদ্যোগ বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার চারপাশের সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। বিস্তারিত জানতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার এলাকা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, ঢাকায় ঢোকা এবং বের হওয়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আজ কেমন দেখছেন? দর্শক, আমরা সাভার থেকে আমাদের প্রতিনিধি নাজমুল হুদার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সংযোগ পাওয়া মাত্রই আমরা নিয়ে যাব সেখানে। নাজমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ঢাকার ভিতরে ঢোকা এবং বাহির হওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আজ তৎপরতা কেমন দেখছেন সেখানে? নাজমুল। মহাসড়কে এবং আমিনবাজার থেকে নবীনগর এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আপনি জানেন যে আজকে চেকপোস্ট বসিয়েছে এবং ঢাকা থেকে যাতে কেউ কোনো করোনা রোগী বা ঢুকতে না পারে এবং ঢাকায় যাতে ঢাকার বাইরে থেকে কোনো করোনা রোগী যাতে আসতে না পারে, সে কারণে কিন্তু পুলিশের যে চেকপোস্ট, সে চেকপোস্ট কিন্তু তারা বসিয়েছেন এবং চেকপোস্ট বসিয়ে সেখান থেকে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কোনো রকম কোনো গাড়ি তল্লাশি ছাড়া কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে পারবে না এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা কিন্তু মূলত সেই জায়গাটি যে জায়গাটি সেখানে কাজ করছে সেই জায়গা থেকে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত কাউকে করোনায় আক্রান্ত যাতে কোনো ব্যক্তি বা যারা জ্বরে যারা আক্রান্ত তারা কেউ যাতে আক্রান্ত হয়ে যাতে এই রোগ যাতে না ছড়াইতে পারে, সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি বসানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টে সেখান থেকে বলা হচ্ছে যে যারা অসুস্থ কাউকে তারা কোনো ছাড়পত্র দিচ্ছে না এবং কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না এবং একমাত্র শুধু পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু তারা ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বিকল্প যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা আপনি দেখছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা যে চেকপোস্ট বসিয়েছেন এবং রাস্তার ঠিক দুই পাশেই কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং তারা কিন্তু আপনি দেখছেন যে কাজ করছে এবং সেখান থেকে প্রত্যেকটা গাড়ি, ওষুধের গাড়ি, তারপরে কি গাড়ি কোন গাড়ি যাবে কোন গাড়ি যাবে না সেই সব গাড়িগুলি নিয়ে তারা কিন্তু কাজ করছে এবং সেই রাস্তার দুই পাশে আপনি দেখছেন যে চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি তল্লাশি করছেন এখানে? আমরা দেখছি গাড়িগুলো কোথায় যাচ্ছে সুনির্দিষ্টভাবে না যাতে বলতে না পারলে আমরা যাতে দিচ্ছি না, গাড়িগুলো ইউটার্ন করে ঢাকার দিকে বা যার অন্য ব্যবস্থা নেওয়ার জন্য নিচ্ছি আমরা আর কি।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে এই যে চেকপোস্ট বসিয়েছে, চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা মূলত ঢাকার ইচ্ছা মহাসড়কে আপনি দেখছেন যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং রাস্তার দুই পাশে কিন্তু আমরা একটু ওই পাশটা একটু দেখাতে চাই যে পুলিশ কিন্তু তারা উল্টা পাশ দিয়ে যেসব পরিবহন বা যেসব গাড়ি ক্ষমতার দাপটে তারা কিন্তু ব্যবহার করে তারা যাচ্ছিল তাদেরকে পুলিশ কিন্তু সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেই পুলিশ যারা সেখানে আপনি দেখছেন যে দীর্ঘ যে ট্রেলটা হয়েছে একদম পুরা যানজটের সৃষ্টি হয়েছে, যানজটের কারণে যে পুরা ঢাকার ইচ্ছা মহাসড়কের যে আমিনবাজার যে গাবতলির যে পয়েন্ট সেখানে কিন্তু একজন ট্রাফিক পুলিশ এবং ট্রাফিকের যে সার্জেন্ট এবং ইন্সপেক্টর সহ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু তারা কিন্তু আপনারা জানেন যে তারা কাজ করছে, তারা সেখান থেকে জিজ্ঞাসাবাদ করছে এবং কেন কোথায় যাচ্ছে এবং যেসব গাড়ি মোটরসাইকেলগুলি রয়েছে সেই সব মোটরসাইকেলগুলিতে তারা সন্দেহ করছে কেন তারা মূলত সেখানে আসছে এবং কি কারণে আসলে তারা চেকপোস্ট বসিয়েছে এবং জরুরি কাজে ছাড়া অন্য কোনো মানে গাড়ি যাতে ভিতরে বা ঢাকার বাইরে না যেতে পারে সে কারণে এবং এই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমি একটু কথা বলতে চাই যারা এখানকার দায়িত্বরত অফিসার রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাই। মামুন ভাই, এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? মোটামুটি আমরা যারা বাইরে যাইতে না পারে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের জেলার বাইরে যারা রাজনীতি কিছু গার্মেন্টসের গাড়ি যাচাই করে থাকে, বাইরের গাড়ি যেমন ওই যে কিছু গাড়ি আছে বাইরে যাইতে চায়, আমরা যদি প্রমাণিত হয় যে না সে বাইরে যাইতে চাচ্ছে সে গাড়িগুলো বাইরে যাচ্ছে না, উল্টা ঘুরাই দিয়ে ব্যাক করাই দিচ্ছে। প্রচুর জ্যাম হচ্ছে, তো কিছু চেকপোস্ট করতে হলে তো কিছু জ্যাম কথা বলতে হয়, প্রাইভেট কারে যারা থাকে তারা বিভিন্ন ধরনের কথা বলে, সামান্য খুব বেশি না, একটু সামান্য অসুবিধার জন্য আমরা দুঃখিত। এছাড়াও যারা করোনায় আক্রান্ত যে সব রোগী রয়েছে ঢাকার বাইরে যারা ঢুকছে এবং ঢাকার থেকে যারা বাড়িতে ঈদ করতে যাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের কি নির্দেশনা রয়েছে? ঢাকার বাইরে যারা যাচ্ছে তো সরকারি নির্দেশনা যাইতে পারবে না, আমাদের তো এটা তো টিভিতে লেখা উঠতেছে বারবার, সিনিয়র যা বলতেছেন, মিডিয়া বারবার আপনারাও দেখাচ্ছেন যাইতে পারবেন, এরপরে মানুষ আপনি সচেতন না হলে যা হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমন আসলে ওই যে সংক্রমণ যাতে এড়াতে কিন্তু আসলে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে করোনার যে মহামারী যারা আসলে বুঝতেছে না যারা কি কারণে আসলে করোনায় আক্রান্ত হচ্ছে এবং দিন দিন কিন্তু আক্রান্ত সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এছাড়াও কিন্তু মৃতের সংখ্যাও কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সাভারের ঢাকার ইচ্ছা মহাসড়কের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। করোনা সংক্রমণ দেখা দেয় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের বৃহত্তম রোহিঙ্গা আশ্রয় শিবির কুতুপালং। গেল কয়েকদিনে এই শিবিরে বসবাসকারী 4 রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত হয়েছে, ফলে আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় 5,000 রোহিঙ্গাকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই পরিস্থিতিতে ছোঁয়াচে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে। ইসমত আরাইশুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা শনাক্তের পর কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পের 5,000 রোহিঙ্গাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব রোহিঙ্গাদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত রোহিঙ্গাদের সংস্পর্শে যারা এসেছে তাদেরকেও আইসোলেশনে নেওয়া হচ্ছে বলেও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এছাড়া প্রত্যেকের নমুনা সংগ্রহ করে সবাইকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে 1275 জন ফ্যামিলিতে নিয়ার অ্যাবাউট 5,000-এর মতো রোহিঙ্গা আছে। ওই এরিয়াটা আমরা লকডাউন করেছি এবং ওখানে 24 আওয়ার্স ওখানে মাঝি এবং আমাদের কর্মকর্তাদের মাধ্যমে এটা নজরদারিতে রাখা হবে। রোহিঙ্গাদের চিকিৎসায় ক্যাম্পের অভ্যন্তরে 116টি স্বাস্থ্যসেবা কেন্দ্র সার্বক্ষণিক চালু করা হয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে 250 চিকিৎসক ও 2073 জন সেবাকর্মী রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 168টা আইসোলেশন বেড সার্বক্ষণিক প্রস্তুত রাখা আছে এবং 63টি বেড আমাদের স্ট্যান্ড বাই করা আছে এবং আগামী 15 দিনের মধ্যে আমাদের টার্গেট যে আমরা 1900 আইসোলেশন বেড করতে পারবো। কক্সবাজার জেলায় এ পর্যন্ত 4 জন রোহিঙ্গা সহ মোট 174 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নারীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ধানের দর না থাকায় হতাশ কৃষকরা জানান মন প্রতি ধান উৎপাদনের খরচ 500 টাকা হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 600 টাকায়। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। গেল 27 এপ্রিল থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও তা এখনো পুরোপুরি শুরু হয়নি। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার বোরো ধানের ফলন বেশ ভালো হয়েছে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিলেও সরকারি সহযোগিতায় নির্ধারিত সময়েই ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা বলছেন প্রতি মন ধান উৎপাদনে খরচ হয়েছে 500 টাকা। বর্তমানে বাজারে ধান বিক্রি হচ্ছে মন প্রতি 600 টাকায়। এই পরিস্থিতিতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। আমরা তো 700 টাকা বেশি, 600 টাকা বেশি, ফেরান না বেশি 1100 টাকা মন। প্রকৃত কৃষক আমরা তো এমনি মরা, যে টাকা খেত করছে মানে হামলার টাকা উঠছে না বর্তমানে, না বেচে তো কিতাব কিছু করতাম পারলাম না। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো হলে উপকৃত হবে তারা। প্রায় 1990 টন ধান সংগ্রহ করা হবে সুনামগঞ্জ সদর উপজেলায়, তো তারা এখানে 1040 টাকা মন বিক্রি করতে পারবে। তো পাশাপাশি আরও যদি বরাদ্দ বাড়ানো হয় তাহলে বেশি সংখ্যক কৃষক তারা গুদামে ধান দিতে পারবে। তবে 25,000 মেট্রিক টন নয়, কৃষকদের কাছ থেকে 50,000 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানালেন সংসদ সদস্য। 25,000 মেট্রিক টন নয়, আমরা এর বেশি চাই। আমরা 50,000 মেট্রিক টন যাতে কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করা হয় এবং সেটি যেন ওয়ার্ড ভিত্তিক লটারি করে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়, এখানে যাতে কোনো মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে না পারেন। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার 12.5 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। এই জেলা থেকে 25,866 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।